আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা নিয়মিত ক্লাসে পড়বো হচ্ছে উদ্যোক্তা, ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগ, এন্টারপ্রেনারশিপ। এটা আমরা অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষ দুইটা ইয়ারেই পড়াই। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষ দুইটা ইয়ারেই এন্টারপ্রেনারশিপের আমরা যে চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে মোটিভেশন থিওরি। মোটিভেশন থিওরির মধ্যে আমরা অনেকগুলো মোটিভেশন থিওরি আমরা আলোচনা করেছি। তো মোটিভেশন থিওরির মধ্যে লাইক তোমরা ধরো নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি, ডেভিড ম্যাকলেল্যান্ডের নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি, আব্রাহাম মাসলোর নিড হায়ারার্কি থিওরি। তো এবং এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেডরিক হার্জবার্গের খুব বিখ্যাত একটা বই, ওয়ান মোর টাইম, হাউ ডু ইউ মোটিভেট ইউর এমপ্লয়িজ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট পাবলিকেশন, মানে অনেক খুব জনপ্রিয় একটা পাবলিকেশন এবং অনেক বেস্টসেলার একটা বই। এটা হচ্ছে 1968-এ প্রকাশিত। এই বইয়ে তিনি বেসিক্যালি ছিলেন হচ্ছে তিনি হচ্ছেন সাইকিয়াট্রিস্ট, একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন। তো হার্জবার্গের যে সাইকোলজির ক্ষেত্রে যে কন্ট্রিবিউশন সেটা আমরা এখন বিজনেসের ক্ষেত্রে টু ফ্যাক্টর থিওরি হিসাবে ইউজ করি। তো তিনি যেটা বলেছেন যে টু ফ্যাক্টর থিওরির ক্ষেত্রে একটা হচ্ছে হাইজেন ফ্যাক্টর বা মেইনটেনেন্স ফ্যাক্টর, যেটা আমাদেরকে যেই কাজগুলো করছি সেখানে এনগেজ রাখে। আরেকটা হচ্ছে মোটিভেটর, অর্থাৎ এক্সিস্টিং যেই সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো প্রদান করে যখন মোটিভেটর গুলো আমাদেরকে মোটিভেট করে, তখন কিন্তু হচ্ছে যে ভালো কিছু, অর্থাৎ ডাইনামিক কিছু, এবং হচ্ছে যা করছে তার চেয়ে আরো ভালো কিছু করার একটা স্পৃহা ক্রিয়েট হয়। এটা হচ্ছে মোটিভেটর। তো চলো আমরা বিস্তারিত দেখবো। লেটস হ্যাভ আ লুক। সো আমরা ডেভিড ম্যাকলেল্যান্ডের থিওরি করেছি, নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি, অ্যাচিভিং সোসাইটিতে। এরপরে হচ্ছে দেন আমাদের যে থিওরিটা ছিল এটা হচ্ছে নিড ফর হায়ারার্কি থিওরি। এখানে তোমরা দেখছো ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিড, সোশ্যাল নিড, এস্টিম নিড এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন সম্পর্কে আমরা ডিটেইল আলোচনা করেছি। তো এরপরেও আমরা দেন হার্জবার্গের যেই থিওরিগুলো, মোটিভেশন থিওরি, এইটা বেসিক্যালি একটা রিসার্চ ছিল 203 জন আমেরিকান অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পিটার্সবার্গে। তো সেইখানে ওই তাদেরকে আসলে তাদের মোটিভেশন কিভাবে অ্যাক্ট করে সেগুলো নিয়ে কাজ করা হয়েছে। মোটিভেশন তারা কিভাবে তাদের বিষয়গুলো চিন্তা করে, তার সেই বেসিসে হার্জবার্গ দুইটা থিওরি, অর্থাৎ ফার্স্ট যে বিষয়গুলো, একটা হচ্ছে মেইনটেনেন্স করে, মানে এইটা মিনিমাম থাকতেই হবে। এই অর্থাৎ সেটা হচ্ছে বেসিক যেগুলো মেইনটেনেন্স বা হাইজিন ফ্যাক্টর। একটা হচ্ছে মোটিভেশন ফ্যাক্টর, মোটিভেট করে। তো দেখো একটা গ্লান্স এগুলো আমরা বলেছি, তারপরও রিভিউ করি চলো। হার্জবার্গের হাইজেন ফ্যাক্টর, এইটা হচ্ছে ডিস্যাটিসফায়ার ওয়ার্কিং কন্ডিশন, পলিসি, অ্যাডমিনিস্ট্রেটিভ প্র্যাকটিসেস, স্যালারি, বেনিফিট। একেবারে সহজে দেখো, একজনকে একজন এইচআর যদি স্যালারি না পায়, তাহলে তাহলে তো ইম্পসিবল, সে তো থাকবেই না, সে চলে যাবে। তাহলে এইটা যেটা হচ্ছে যে ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে, কিন্তু একজন এইচআর স্যালারি পেলে কিন্তু সে স্যাটিসফাইড না। স্যালারি কিন্তু তার একেবারে কনসিকোয়েন্স। স্যালারি, সে যে লাইক সে যে স্যালারি পাচ্ছে, এটা কিন্তু ইকুয়ালস টু তার জব, তার তার যে জব ইকুয়ালস টু স্যালারি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার এক্সট্রা কোনো কিছু হচ্ছে না, সে কি খুশি, সমান সমান খুশি। এখন যদি তাকে কিছু প্লাস দেয়া হয় তাহলে এটা মোটিভেটর। অর্থাৎ তাকে যদি প্লাস দেওয়া হয়, তার স্যালারি যদি ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা হয়, তখন সে কি কি করবে, 8 ঘন্টা প্লাস চিন্তা করবে। এইটাই হচ্ছে মেইনলি থিওরির মেইন কনসেপ্ট।
তো দেখো এর মধ্যে যদি তাকে স্যালারি দেওয়া হয়, ওয়ার্কিং কন্ডিশন যেটা হচ্ছে তার খুব জেনারেল হাইজিন ফ্যাক্টর এগুলো থাকতেই হবে। ওয়ার্কিং কন্ডিশন থাকতে হবে, কোয়ার্কার রিলেশন থাকতে হবে, পলিসিস রুলস রেগুলেশন, এইগুলো কিন্তু মোরলেস এই এই সেগমেন্টটায় কিন্তু কোম্পানিগুলো ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে না। এই সেক্টরগুলোতে কিন্তু মোরলেস কাছাকাছি থাকে। লাইক একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির ডিফারেন্স কিন্তু 19 আর 20 হয়, 19-20 হয়, অর্থাৎ খুব কম ডিফারেন্স থাকে। কিন্তু এই সেক্টরটায় কিন্তু ডিফারেন্সের কারণে এমপ্লয়ি কিন্তু অর্থাৎ যে লাইক তো তোমাদেরকে যেমন ধরো ব্যাট, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এদের সুযোগ সুবিধা বেশি, খুব বেশি। ইউনিলিভার, এদের সুযোগ সুবিধা খুব বেশি। এদের এই যে লাইক অ্যাচিভমেন্ট খুব বেশি, অ্যাচিভমেন্ট, রিকগনিশন, রেসপন্সিবিলিটি, ওয়ার্ক ইটসেলফ, অ্যাডভান্সমেন্ট, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি। ফলে দেখো এই সেক্টরগুলো বেশি হতে কিন্তু যারা এইচআর তাদের হচ্ছে যে স্যাটিসফায়ার ফ্যাক্টরগুলো কিন্তু বেশি। এই জন্য এই কোম্পানিগুলোর দিকে কিন্তু সবাই ইন্টারেস্টেড, সবাই আগ্রহী, সবাই জয়েন করতে চায়। তাহলে দেখো ইমপ্রুভিং স্যাটিসফায়ার ফ্যাক্টর হচ্ছে ইনক্রিজ জব স্যাটিসফ্যাকশন, ইনক্রিজ করে। আর হাইজিন ফ্যাক্টর হচ্ছে এইটা ডিক্রিজ করে জব ডিস্যাটিসফ্যাকশন, অর্থাৎ চাকরির ক্ষেত্রে যেন কোনো ডিস্যাটিসফ্যাকশন না আসে সেইটাকে কি করে, সেইটাকে প্রুফ করে। I think there is a technical problem. So, sorry, আমি আবার একটু ওপেন করছি। যেটা আমরা পড়ছিলাম, সরি ফর দি ইনকনভিনিয়েন্স। যেটা আমরা পড়ছিলাম মেইনটেনেন্স, হাইজিন ফ্যাক্টর, মোটিভেশনাল ফ্যাক্টর। তো দেখো যে এই অর্থাৎ হাইজিন ফ্যাক্টরের একটা কাজ, আর হচ্ছে জব মেইনটেনেন্স বা মোটিভেটিং ফ্যাক্টর যেগুলো, সেটার একটা কাজ। তো দেখো আসলে কি হয়, কি এই ক্ষেত্রে কোন বিষয়গুলো অ্যারাইজ করে। দেখো আমরা যেটা হচ্ছে যে যখন হাইজিন ফ্যাক্টর ঠিক থাকে তখন কি, ফার্স্ট স্টাফ ইজ ডিস্যাটিসফাইড অ্যান্ড আনমোটিভেটেড। এখন ফার্স্ট কিন্তু স্টাফকে যদি তোমরা দেখো যে অর্গানাইজেশন স্পেশালি যখন ইন্টার্নশিপ করে, অনেক অর্গানাইজেশন কিন্তু ফ্রি ইন্টার্নশিপ করায়। ফ্রি ইন্টার্নশিপ করলে কি এমপ্লয়ি কিন্তু ডিস্যাটিসফাইড থাকে, তার কিন্তু ডিস্যাটিসফাইড এবং হচ্ছে আনমোটিভেটেড থাকে। সে ইন্টার্নশিপ করছে, অর্গানাইজেশনে কাজ করছে, সময় দিচ্ছে, কিন্তু কি হবে শেষে সে জানে হচ্ছে পেমেন্ট পাবে না। বাট এখানে যদি কিছুটা হাইজেন ফ্যাক্টর করা হয় যে তাকে পেমেন্ট দেওয়া হবে, তখন staff is not dissatisfied but unmotivated। সে তাকে টাকা দিবে, ধরলাম যে 10K টাকা দিবে, কিন্তু সে এখানে তার ডিস্যাটিসফ্যাকশনটা কমলো, সে অসন্তুষ্ট না, কিন্তু এইখানে সমান সে কাজ করতেছে, টাকা দিবে। সো এখানে নাথিং স্পেশাল। তো এখানে মোটিভেশনের কোনো কিছু নাই। কিন্তু যদি মোটিভেশন করা হয়, অর্থাৎ তাকে যদি লাইক ম্যানেজার বা মোটিভেট করে, ম্যানেজার ওই ইন্টার্নশিপ ছেলেটাকে বা মেয়েটাকে নিয়ে বললো যে তুমি তো এখানে খুব ভালো কাজ করতেছো, আমাদের এখানে তোমার কন্ট্রিবিউশন অনেক ভালো, এই যে রিকগনিশন, স্বীকৃতি। আর যদি তাকে এরকম একটা বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ এরকম কিছু করা হয়, তখন কিন্তু যে সে চিন্তা করবে যে আমি এই মাসে বেস্ট এমপ্লয়ি হয়েছি, তো সামনের মাসে আমাকে কি করতে হবে, আমার টার্গেট ঠিক রাখতে হবে, আমাকে কাজ অর্থাৎ যেই সার্ভিস করে আমি বেস্ট এমপ্লয়ি হয়েছি, তখন কি করতে হবে, তার কাজের ভারসাম্য রাখবে এবং হচ্ছে একটা কম্পিটিশন ক্রিয়েট হবে, বা সে মোটিভেটেড হবে। তো এইটা কি এমপ্লয়ি অর্থাৎ তার স্যালারির কারণে স্যাটিসফাইড, আর অ্যাজ ওয়েল অ্যাজ কি সে তার রিকগনিশন বা অ্যাচিভমেন্টের কারণে মোটিভেটেড। তো এইটাই মেইনলি যদি লাইক অ্যাকাউন্টেন্ট, আমেরিকান অ্যাকাউন্টেন্ট যারা ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তখন অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ারদের কিন্তু খুব ডিমান্ড। তো ওই সময়ে দেখলো যে আসলে কিভাবে তারা বা একটা অর্গানাইজেশন থাকে কেন বা ছেড়ে চলে যায় কেন,
এই বিষয়ের উপরে কিন্তু রিসার্চটা করেছিল। তো রিসার্চ করে এই দুইটা ফ্যাক্টর পাওয়া যায়। এখন আমরা যেটা দেখব যে বিস্তারিত এই বিষয়টা তো আমরা দেখলাম যে যদি আমরা তোমার হাইজেন ফ্যাক্টর বা হচ্ছে যেটা হচ্ছে যে তাদেরকে যদি হাইজেন ফ্যাক্টরের মাধ্যমে কি করা হয়, তাদের মধ্যে যে ডিস্যাটিসফ্যাকশন এইগুলো হচ্ছে রিমুভ করা হয়। এর মাধ্যমে কি কি হলো যে তারা মোটামুটি খুশি হলো, এবং হচ্ছে কি তার পরবর্তী স্টেপগুলোর মাধ্যমে তাদেরকে কি করা হয়, মোটিভেট করে আমরা যেই অর্গানাইজেশনাল গোল সেটা অ্যাচিভ করা সম্ভব। এখন আমরা কম্পারিজন করতে পারি যে আদার্স থিওরির সাথে এইগুলো রিলেশনশিপ কি। আমরা দেখতে পারি যে নিডস ফর নিডস ফর হায়ারার্কি যেগুলো রয়েছে সেটার সাথে এটা রিলেশন কি। দেখো যে নিডস ফর হায়ারার্কির ক্ষেত্রে আমরা কিন্তু দেখো 5টা হায়ারার্কি রয়েছে। একেবারেই ফার্স্ট যে হায়ারার্কি রয়েছে সেটা দেখো, দেখো ফার্স্ট যে হায়ারার্কি রয়েছে, দেখো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটা কি? সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সরি এইটা হচ্ছে বেসিক নিড। সেলফ অ্যাকচুয়ালাইজেশন একেবারে ফাইনাল যে রিকোয়ারমেন্টটা আমাদের সেইটা। ফার্স্ট যেটা ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল নিড বলি, সোশ্যাল বা ফিজিওলজিক্যাল নিড বলি। দেখো সোশ্যাল বা বেসিক নিডগুলো একেবারে প্রথমেই কিন্তু একজন এইচআর কি করে, তার বেসিক নিডস খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এন্টারটেইনমেন্ট এইগুলো ফুলফিল করতে চায়। দেন হচ্ছে অন্য আদার্স নিডগুলো সে ফুলফিল করতে চায়। এরপরে দেখো যে যখন এই নিডগুলো ফুলফিল হয় তখন তার সেফটি বা সিকিউরিটি নিডসগুলো সামনে চলে আসে, এগুলো সে ফুলফিল করে। দেন হচ্ছে কি করে সে ওই সোশ্যাল নিড, তার একটা সামাজিক স্বীকৃতি, বিলঙ্গিংনেস লাভ, সমাজের মানুষের মধ্যে পরিচিতি, এই জিনিসগুলো সে করে থাকে। দেন এই যে তিনটা ধাপ আমরা বললাম, বিলঙ্গিংনেস লাভ, এরপরে হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, এইগুলোকে আমরা কি বলতে পারি, হাইজিন ফ্যাক্টর বলতে পারি। এগুলোকে হাইজিন ফ্যাক্টর বলতে পারি। দেখো যে ইন্টারপার্সোনাল রিলেশন, এরপরে কোম্পানি পলিসি, অ্যাডমিনিস্ট্রেশন পলিসি, এই যে পলিসিগুলো এগুলো হচ্ছে হাইজিন ফ্যাক্টর। এইগুলো না থাকলে বেসিক্যালি একজন এমপ্লয়ি কাজ করবেই না। এটা ছাড়া তার অর্গানাইজেশনে কাজ করার কোনো আগ্রহই নাই। দেন হচ্ছে সে যদি অর্গানাইজেশনে জব করে, অর্গানাইজেশনে সার্ভ করে তার ফ্যামিলিকেই সার্ভ না করতে পারে, তখন তো সে কাজ করতে চাইবে না। যদিও এখন আমাদের ওয়ার্কিং কন্ডিশন এগুলো ডিপেন্ড করে লেবার অ্যাভেলেবিলিটির উপর, লাইক এই সমস্ত পার্সপেক্টিভ কিন্তু ইউএসি আমেরিকান পার্সপেক্টিভে, অর্থাৎ একটা উন্নত দেশের পার্সপেক্টিভে। কিন্তু আমাদের সাউথ এশিয়া লাইক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, এই সার্ক রিজিয়নে কিন্তু ওয়ার্কফোর্স অ্যাভেলেবেল এবং হচ্ছে এদের জীবন, বা আফ্রিকার ওই পাশটা আমরা বলতে পারি, স্পেশালি কিছু দেশ কিছু কান্ট্রি ভালো করতেছে। যেমন আমরা মালদ্বীপের কথা বলতে পারি, ওদের ওয়ার্কিং কন্ডিশন ভালো। তো এইভাবে কিছু দেশ ভালো করতেছে। লাইক প্রেজেন্ট সিচুয়েশনে আমরা আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং হচ্ছে ইন্ডাস্ট্রি বেসিস হচ্ছে। তো এই ক্ষেত্রে কিছু এগিয়ে যাওয়া দেশ আছে। তো সেই ক্ষেত্রে ওয়ার্কিং কন্ডিশন এবং জীবনযাত্রার মান ভালো হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় যে জীবনযাত্রার মান ওই রকম ভালো না, তখন কিন্তু এই থিওরিগুলো ইকুয়ালি অ্যাপ্লিকেবল না, বা খুব বেশি কাজ করবে না। আমাদের এখানে যেখানে হচ্ছে লেবার কস্ট খুব লো, অর্থাৎ খুব কম লেবার কস্ট, ইউএসএ তে কিন্তু লেবার কস্ট খুব হায়ার। তো এই জন্য থিওরিগুলো কিন্তু একটু একটু ভ্যারি করতে পারে, কিন্তু কাছাকাছি কাজ অবশ্যই অ্যাপ্লিকেবল। তো যেমন ইন্টারপার্সোনাল রিলেশন, তারপর হচ্ছে কোম্পানি পলিসি, অ্যাডমিনিস্ট্রেশন, সুপারভিশন, স্যালারি, ওয়ার্কিং কন্ডিশন, এই জিনিসগুলো হচ্ছে হাইজিন ফ্যাক্টর। এরপরে দেখো হচ্ছে এস্টিম নিড, উপরের যেই এস্টিম নিড এবং হচ্ছে এস্টিম হচ্ছে সেলফ এবং আদারের জন্য। এরপরে যে বিষয়টা সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এই দুইটাকে আমরা বলতে পারি মোটিভেটরস।
এই দুইটাকে আমরা কি বলতে পারি? মোটিভেটরস। এইটা হচ্ছে আমরা অ্যাচিভমেন্ট এবং হচ্ছে রিকগনিশন ওয়ার্কে, দেখো মোটিভেটরের মধ্যে অ্যাচিভমেন্ট থাকতে হবে, লাইক কোন একটা অর্গানাইজেশনে এইচআর জব করতেছে, এখন তাকে তো স্যালারি এগুলো মোরলেস আমি আগে বলেছি যে 19-20 হবে বা 18-20 হবে, তো সেইটা কিছুটা ডিস্যাটিসফ্যাকশন থাকলেও মেনে নেয়। কিন্তু যদি এই যে মোটিভেটর লাইক তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাকে প্রাইজ দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু তাকে তার ইনার যে ফিলিং, তার ভেতরের চাহিদাটাকে জাগ্রত করে এবং তার এই যে সামাজিক সম্মান। তোমরা দেখবে যে এই যে অনেক তোমরা বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ অনেকেই দেখবা যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সে তার অর্গানাইজেশন বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ, বা গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে তাকে একটা অ্যাপ্রিসিয়েশন করা হয়েছে, একটা চিঠি দেওয়া হয়েছে। আবার যদি তাকে দেখা যায় শোকজ করা হয়, তাহলে কিন্তু এটা ডিফেম। তো সেইভাবে স্বীকৃতিগুলো কিন্তু তাকে এগিয়ে নিয়ে যায়। তো এই এই ছিল হচ্ছে তুলনামূলক, অর্থাৎ তিনটা ফ্যাক্টরের সাথে হাইজেন ফ্যাক্টরকে এবং পরবর্তী ফ্যাক্টরগুলোর সাথে মোটিভেটরকে আমরা কানেক্ট করতে পারি। দেখো এইখানে বিস্তারিত বলা আছে, এইখানে বিস্তারিত বলা আছে। তো বিস্তারিত বলার আগে আমি হচ্ছে একটু রিভিউ করব টোটাল, যেহেতু কমেন্ট ক্লাস, আমি টোটাল বিষয়টা একটু রিভিউ করব। অর্থাৎ যেই থিওরিগুলো আমি পড়লাম সেগুলো সম্পর্কে একটু চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। সো এইখানে তোমরা যে জিনিসটা দেখবে, আমরা কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারেও এই মোটিভেশন সম্পর্কে পড়িয়েছি, কিন্তু এখানে ইন ডিটেল যে আলোচনাগুলো করা আছে তার মধ্যে দেখো যে আমরা টোটাল কোন বই থেকে কিভাবে বিস্তারিত আলোচনা করেছি এবং কত সালে, অর্থাৎ দেখো যে ডেভিড ম্যাকলেল্যান্ড উনি যে থিওরিটা দিয়েছে এটা 1961 সালে, 1961 সালে এটা ওনার বিখ্যাত বই অ্যাচিভিং সোসাইটি নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি, নিড ফর অ্যাচিভমেন্ট থিওরিতে দেয়া। এরপরে দেখো যে ডেভিড ম্যাকলেল্যান্ড ওনার যে মেইন থিমটা ছিল সেটা হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট, ডিজায়ার টু ডু ওয়েল, টু অ্যাটেইন ইনার ফিলিংস ফর পার্সোনাল অ্যাকমপ্লিশমেন্ট। অর্থাৎ হচ্ছে যে ভেতরের যে একটা আগ্রহ থাকতে হবে যে ভালো করার জন্য, এবং হচ্ছে যেটা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত সাফল্যকে অর্গানাইজেশনে তুলে ধরে। এটা অন্যতম চাহিদা শিক্ষা করা যায়, অন্যতম দিক হলো চাহিদা শিক্ষা, অর্থাৎ তোমার ডিমান্ড ক্রিয়েট হবে। ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো, দেখো তার যে গবেষণা, তার গবেষণায় কিন্তু যে প্রমাণ করেছেন যে মানুষ সমাজে বাস করে, বড় হয়, সমাজের বিভিন্ন দিক বা বিষয় তার মধ্যে প্রভাব বিস্তার করে, তাকে কাজে উদ্দীপ্ত করে। এই বিষয়টা তিনি প্রমাণ করেছেন। অর্থাৎ ডেভিড ম্যাকলেল্যান্ড গবেষণায় প্রমাণ করেছে যে মানুষ সমাজে বড় হয়, সমাজের বিভিন্ন দিক, অর্থাৎ পজিটিভ, এটা পজিটিভ এবং নেগেটিভ দিক তাকে কিন্তু উদ্দীপ্ত করে। তো ওই পজিটিভ দিকগুলোতে কিন্তু তাকে যে উদ্যোক্তা হয় এবং হচ্ছে ভালো ভালো কাজ করে, বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করে। আর যেই যেই সমাজগুলোতে খারাপ কাজের টেন্ডেন্সি বেশি, তো সেইখানে কিন্তু মানুষ খারাপ হয়। তো দেখো তিনটা বিষয় এখানে, নিড ফর অ্যাচিভমেন্ট, নিড ফর অ্যাফিলিয়েশন আর নিড ফর পাওয়ার। তো যে যেখানে নিড ফর অ্যাচিভমেন্ট অর্থাৎ কোনো অর্জনের বিষয়ে চেষ্টা করা হয়, তো সেখানে অন্যান্যরাও কিন্তু তাই করে। অ্যাফিলিয়েশন অর্থাৎ সামাজিক সম্পৃক্ততা, আর পাওয়ার যেটা হচ্ছে অনেক মানুষ কি করে, পাওয়ার পছন্দ করে। এই জিনিসটা কিন্তু ফ্যাক্টরস রিলেটেড টু নিড ফর অ্যাচিভমেন্ট। শিশুদের প্রতিপালনের ক্ষেত্রে
তোমরা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে দেখো যে শিশুদের যখন বাবা মা প্রতিপালন করে তখন কিন্তু তাদের প্রতি যে কেয়ার, এখন তাদের প্রতি তাদেরকে যদি মেইড রেখে দেয়া হয় তাহলে মেইড কিন্তু সেই কেয়ারটা করে না। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেল যে এক ভদ্রলোক তার বাচ্চাদেরকে বাসায় রেখে অফিসে গেছে, তো এর মধ্যে ওই যে মেইডকে রেখে গিয়েছিল সে কি করলো, কিছুক্ষণ পর কিছুক্ষণ চেষ্টা করলো বাচ্চার দুষ্টামি থামাবার জন্য। এরপরে যখন বাচ্চা দুষ্টামি করা বন্ধ না করে তখন কি করলো, সে বিরক্ত হয়ে বাচ্চাগুলোকে পেটানো শুরু করলো এবং হচ্ছে যেটা হচ্ছে খুব অমানবিক ভাবে। তো এইটা কিন্তু সিসিটিভির কারণে এই জিনিসটা দেখা গেছে, কিন্তু অনেক সময় এই জাতীয় ঘটনাগুলো দেখা যায় না। তো প্যারেন্টস থাকলে কিন্তু ওই জিনিস ওই কাজটা করতো না, তাকে যেভাবে কনভিন্স করে অথবা অল্প শাসনের মধ্যে কাজটা করতো। তো এইভাবে কিন্তু অর্গানাইজেশনের ক্ষেত্রেও যেটা হচ্ছে যে অনেক অর্গানাইজেশন কিন্তু ওই কি করে, অর্গানাইজেশনের ওনার কিন্তু ডিরেক্টলি রিলেটেড না। তো ডিরেক্টলি রিলেটেড না হলে যেটা হয় যে ওই অনেক সময় ওই তোমার সৎ পিতার মতো আচরণ বা হচ্ছে যে যেটা হয় যে কোম্পানি সেন্স অফ বিলঙ্গিংনেস, অর্থাৎ কোম্পানির প্রতি নিজের আবেগ অনুভূতি না থাকলে যেটা হয় যে যেভাবে চলতেছে চলুক। বাট এই ক্ষেত্রে একটা আবার ম্যানেজমেন্ট হায়ার করলে কিন্তু সেই ক্ষেত্রে টার্গেট থাকে তখন কিন্তু ওই ওনার যে সেই কিন্তু ম্যানেজমেন্টকে হায়ার করে নিয়ে আসছে, ওনার কিন্তু ডিরেক্টলি কানেক্টেড, তো সে কিন্তু ডিসকানেক্টেড না, সে কিন্তু হিসাব নিচ্ছে। এখন নিড ফর অ্যাচিভমেন্ট ইজ আ ম্যাটার অফ ট্রেনিং নাওয়াডেজ। এখন যেহেতু অনেক ডেভেলপ করেছে, সব থিওরি গুলো ডেভেলপ করেছে, তো এখন কিন্তু ট্রেনিং করে নিড ফর অ্যাচিভমেন্ট নিড ক্রিয়েট করা সম্ভব। আগে আগে একটা সময় ছিল যে এই নিড ফর অ্যাচিভমেন্ট বা উদ্যোক্তা এগুলো ন্যাচারালি যার মধ্যে আসবে তারাই করবে, কিন্তু ন্যাচারালি না আসলে এটা সাধারণত করতো না। তো দেখো এরপরে যেটা হচ্ছে প্রবলেমস গুলো নিয়ে আমরা আলোচনা করব যে ইয়ে প্রবলেমস কি কি প্রবলেমস রয়েছে। ব্যর্থতার আশঙ্কা রয়েছে, বাহ্যিক উৎপাদন রয়েছে, অতিরিক্ত ঝুঁকি গ্রহণ, পরামর্শ গ্রহণ, দৃষ্টান্ত অনুসরণে অনীহা, এরপর হচ্ছে বাহ্যিক পরিবেশের সুযোগ, সাংগঠনিক শক্তি ও দুর্বলতা সমূহের শনাক্তকরণের ব্যর্থতা, যথাযথ শিক্ষা প্রশিক্ষণের অভাব। এরপরে দেখো আমরা যে থিওরিটা করলাম নিড হায়ারার্কি থিওরি, এটা ডেভেলপ করেছেন হচ্ছে আব্রাহাম হ্যারোল্ড মাসলো। তো তিনি থিওরি অফ হিউম্যান মোটিভেশন 1943 একটা বিখ্যাত, তার খুব বিখ্যাত বই থিওরি অফ হিউম্যান মোটিভেশন, তো তিনি 1943 সালে এটা পাবলিশ হয়। এই বইতে মেইনলি উল্লেখ করেছেন। খুবই পপুলার একটা থিওরি এইটা। আমরা ওই লোয়ার অর্ডার নিড বলতে পারি, হায়ার অর্ডার নিড বলতে পারি, হায়ারার্কি নিড থিওরিও বলা হয়। মোস্টলি নিড হায়ারার্কি থিওরি নামে পরিচিত। দেখো 5টা নিড দেয়া আছে। ফিজিওলজিক্যাল নিড, এরপরে সেফটি নিড, এরপর একটা সোশ্যাল নিড বা বিলঙ্গিংনেস বা লাভ নিড বলে, ইন্টিমেট রিলেশনশিপ, ফ্রেন্ডস। এরপরে হচ্ছে এস্টিম নিডস, দেন হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এইটা হচ্ছে প্রত্যেকটা, তুমি ইকোনমিক্স বলো বা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট থিওরি বলো বা এটা সাইকোলজিক্যাল পার্সপেক্টিভেও কিন্তু মানুষের যে ড্রাইভ এন্ড পাওয়ার ইনার সাইড, তার সাইকোলজি কিভাবে ড্রাইভ হয়, কিভাবে সে মোটিভেটেড হয়, এই বিষয়গুলো কিন্তু রিলেট করে, এই বিষয়গুলো কিন্তু ভ্যারি করে। আচ্ছা, এরপরের যেটা হচ্ছে যে মাস্টার হায়ারার্কি অফ নিডস এ দেখো এই নিডস গুলো সম্পর্কে কি কি বলা আছে। এই নিড গুলো লাইক আমরা বলেছি যে দেখো ফুড, স্লিপ, ওয়াটার, বেসিক নিডস, যেগুলো আমরা বেসিক নিডস বলতে পারি। তোমরা জানো আমাদের বেসিক নিডস 6টা বেসিক নিডস রয়েছে। এরপরে সিকিউরিটি বা হেলথ ইস্যুগুলো, এরপরে ফিনান্স, তার স্যালারি দিতে হবে, যেটা আমরা হাইজেন ফ্যাক্টরে বুঝি। হাইজেন ফ্যাক্টরে ফার্স্ট 3টা লেয়ার তো হাইজেন ফ্যাক্টর। ফার্স্ট এই লেয়ার গুলো তো আমরা
এইটা 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 হাইজেন ফ্যাক্টর, আর এই দুইটাকে আমরা বলতে পারি হচ্ছে মোটিভেটর। মোটিভেটর দেখো, রেসপেক্ট, স্ট্যাটাস, রিকগনিশন, স্ট্রেংথ, সেলফ এস্টিম, এইগুলো দেখো। এখন বিস্তারিত যেটা হচ্ছে যে ফিজিওলজিক্যাল নিডস গুলো এখানে বিস্তারিত দেয়া আছে, ফুড, ওয়াটার, শেল্টার, ক্লোথিং। সেফটি নিড দেখো, যে সেফটি নিড গুলো দেয়া আছে যে মোস্ট সিগনিফিক্যান্ট ফিনান্সিয়াল সিকিউরিটি। আচ্ছা, ফিনান্সিয়াল সিকিউরিটির ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো যে ওই যদি অনেক টাকা দেয়া হলো, কিন্তু এটা এমন একটা জায়গায় একেবারে টেকনাফে, যেখানে সীমান্তে খুব, বা রোহিঙ্গাদের ওইখানে, তো এইখানে কিন্তু কিছু মানুষ আছে যাবে ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য, কিন্তু অনেক মানুষই যেতে চাইবে না, কারণ এখানে পরিবেশ ইনসিকিউর, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো ওইখানে যদি আবার তার থাকার জায়গা, পার্সোনাল সিকিউরিটি এনশিওর করা, তখন যাবে। আবার ডিস্টেন্সের বিষয় রয়েছে। আবার হেলথ ওয়েলবিং এর ক্ষেত্রে, যেমন ধরো যে অনেক সময় কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু ধরো টলিউইন একটা কেমিক্যাল, টলিউইনের ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী একজন স্টাফ যদি অনেক দিন কাজ করে, তার বন্ধ্যাত্ব ক্রিয়েট হতে পারে। তার কি ক্রিয়েট হতে পারে? বন্ধ্যাত্ব ক্রিয়েট হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু এগুলো করবে না। সোশ্যাল নিডস, এস্টিম নিড, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আজকে যেটা আমরা আলোচনা করলাম যে ওয়ান মোর টাইম, হাউ ডু ইউ মোটিভেট এমপ্লয়িজ, 1968 এর ফ্রেডরিক হার্জবার্গের ডেভেলপ করা টু ফ্যাক্টর থিওরি, এগুলো আমরা দেখেছি। এখন আমরা যেটা আলোচনা করব, কম্পারিজন করব, কম্পারিজন বিটুইন মাসলোর থিওরিটা এবং কি হার্জবার্গের টু ফ্যাক্টর থিওরি। মিনিং মাসলোর, দেখো এখানে কি বলেছে, মাসলোর থিওরি ইজ বেসড অন দ্য কনসেপ্ট অফ হিউম্যান নিডস অ্যান্ড দেয়ার স্যাটিসফ্যাকশন, মানুষের চাহিদা এবং তাদের যে স্যাটিসফ্যাকশন সেটার উপরে, বেসড অন দ্য ইউজ অফ মোটিভেটরস। এখানে কিন্তু যে অ্যাচিভমেন্ট মোটিভেটর, দেখো আমেরিকান টপ প্রফেশনালদেরকে নিয়ে করা, যে ওদের মোটিভেশনটা কিভাবে ড্রাইভ হয়, কিভাবে যায়, তো সেই অনুযায়ী ওদেরকে আমরা কিভাবে কি করতে পারি, মোটিভেটর করতে পারি। একজন টপ লেভেলের এমপ্লয়ি অর্গানাইজেশন থেকে যদি অ্যাট্রাক্ট করতে চাই, কিভাবে করতে পারি। তো এরপরে দেখো হচ্ছে যে বেসিস অফ থিওরি হচ্ছে মাসলোর থিওরি ইজ বেসড অন দা হায়ারার্কি অফ হিউম্যান নিডস। এটা কি হায়ারার্কি বেসিস করে, একটার পর একটা। হি আইডেন্টিফাই 5 সেট, 5টা সেটকে আইডেন্টিফাই করছে প্রায়োরিটি বেসিস। আর হার্জবার্গ কি করছে এখানে হচ্ছে রেফার হাইজেন ফ্যাক্টর, মোটিভেশন ফ্যাক্টর থিওরি। একটা হচ্ছে ডিস্যাটিসফাইড এবং ওয়েল মোটিভেশন ফ্যাক্টর, মোটিভেট সাবঅর্ডিনেট। হায়ারার্কিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিডস, এখানে কোনো হায়ারার্কিক্যাল বিষয় দেয়া হয়নি যে এটা কার পর কি হবে, এরকম হায়ারার্কিক্যাল বিষয়গুলো দেয়া হয়নি। মাসলোর নিড থিওরি এখানে নেচার বলছে, যে ন্যাচারাল নিড হচ্ছে ইজ রাদার দেন সিম্পল অ্যান্ড ডেসক্রিপটিভ। এটা হচ্ছে সাধারণ আলোচনা, একেবারে খুবই বেসিক একটা বিষয়। আর এখানে কিন্তু এটা গবেষণার নেচার দেখলেই তো আমরা বুঝতে পারি যে অ্যাকাউন্টেন্ট এবং হচ্ছে ইঞ্জিনিয়ার, ডিউরিং দ্যাট টাইম কিন্তু অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ারদের ডিমান্ড কিন্তু খুব বেশি ছিল, যেই জন্য এইভাবে এই যে দেখো বলে দিয়েছে কিন্তু 200 ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্টেন্টদের নিয়ে করেছে। অ্যাপ্লিকেবিলিটি, মোস্ট পপুলার এবং হচ্ছে ওয়াইডলি সাইটেড থিওরি, মোটিভেশন অ্যাজ ওয়াইড অ্যাকসেপ্টেবল, মাসলোর থিওরি, এটা অ্যাপ্লিকেবল। আর এখানে কিন্তু এই যে থিওরিটা হচ্ছে এক্সটেনশন অফ মাসলোর থিওরি। মাসলোর থিওরির কিন্তু এক্সটেনশন করা, একটু মোটিভেট করা, মানে একটু মডিফিকেশন করা। আর এইটা হচ্ছে রিচ কান্ট্রিজ আমি বলছি নলেজ ওয়ার্কারদের ক্ষেত্রে আমরা এটা করে থাকি। আর এটা ডেসক্রিপটিভ পার্সপেক্টিভ, আর এই মডেলটা হলো প্রেসক্রিপটিভ। এইখানে কিন্তু তুমি যদি এইটা ফ্যাক্টরিতে ইউজ করতে পারবে না, এগুলো কিন্তু ফ্যাক্টরিতে খুব একটা অ্যাপ্লিকেবল না।
ফ্যাক্টরিতে এগুলো হচ্ছে টপ লেভেল এমপ্লয়ি যারা হচ্ছে তাদের ক্ষেত্রে, লাইক যখন জিপি এবং জিপি তো আমাদের দেশে টেলিকমিউনিকেশন বিজনেস করতেছে। এখন পরবর্তীতে বাংলা লাইন যখন আসলো তখন কি করলো যে ইঞ্জিনিয়ার তো কিছুটা এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার লাগবে, তো তখন তো ওদের রিলেটেড ইঞ্জিনিয়ারদেরকে এইচআর ডেকে বললো যে আমরা তোমাদের যে এক্সিস্টিং সুবিধা রয়েছে তাদেরকে উইল মাল্টিপ্লাইড ইট বাই টুয়াইস, দ্বিগুণ করে দিব। কি করে দিব? দ্বিগুণ করে দিব। এইটা মোটিভেটর। একদম সুবিধাগুলো দ্বিগুণ হয়ে যাবে। গাড়ি, তোমার গাড়ি আছে, তুমি ওই তোমার গাড়ি পাচ্ছ টয়োটা, টয়োটা সিএইচ পাচ্ছ, আমি বিএমডব্লিউ দিব। তো এইটা কিন্তু অবশ্যই এক্সাইটিং। এবং তুমি এখন তোমার যে হাউস, তোমার হাউস রেন্ট দিচ্ছে 30,000 টাকা, আমি 60,000 টাকা দিব। তুমি সুন্দর একেবারে 1600 স্কোয়ার ফিটের বাসায় থাকবে, ওয়াইড একেবারে খেলার তো এইভাবে মোটিভেট করা। তো এরপরে দেখো যে মোটিভেটর, দেন এরপরে ইন দা ডুয়েল ফ্যাক্টর, দুইটা ফ্যাক্টর কাজ করতেছে। তো এই ছিল ওভারঅল কম্পারিজন এবং ডিটেল আমাদের হচ্ছে দুইটা থিওরির উপর আলোচনা। পরবর্তী বিষয়গুলোর উপর আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। ভালো থাকো। দ্যাটস অল ফর দ্য টাইমিং। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।